আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা ভৌতিক গল্প নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। বিবৃতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা আজকের এই এপিসোড বোমায় ভরুর জঙ্গলে। বিবৃতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে প্রেত, অশরীরী, অবদেবতা নিয়ে প্রচুর ভালো ভালো লেখা আছে, কিন্তু বিবৃতিভূষণ এত কিছুর মাঝেও যেন ব্যতিক্রম। তার লেখনীতে আত্মা, প্রেতাত্মা, অশরীরের পাশাপাশি যে জিনিসটা এসেছে সেটা হলো অপ্রার্থিত পরিবেশ। প্রতিটি গল্পেই তিনি আশেপাশের পরিবেশ, আলো ছায়া, গাছপালা, গ্রাম বাংলা, অরণ্য এমনভাবে উপস্থাপন করেছেন যেন সেই প্রকৃতির বর্ণনা মনে শিহরণ এনে দেয়। বিবৃতিভূষণ হরর আসলেই আসবেন তারানাথ তান্ত্রিক এবং তার স্বাভাবিকও। সনাতন ও বৌদ্ধ ধর্মের অংশ এই তন্ত্র সাধনের আলোকিত ও আদার রূপ দুটাকেই আধুনিক লেখনের চোখে চিনিয়েছেন বিবৃতিভূষণ। তবে তারানাথের পিছনে সমান সমান ক্রেডিট তার সুযোগ্য পুত্র তারা দাস বন্দ্যোপাধ্যায়ের। এই বইটিতে মূলত বিবৃতিভূষণ মূল যে দুটি গল্প তারানাথকে নিয়ে সে দুটি আছে, এর মধ্যে বাইরে আছে বিবৃতিভূষণের বাকি 32টি গল্প, এবং এই গল্পগুলো তার মূলত প্রতিভার স্বাক্ষর, মূল আকর্ষণ। সো বিবৃতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আজকের লেখা বোমায় ভরুর জঙ্গলে গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং তাহমিনা রায়হান মিম। পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত। একটু বলে নেই, বিবৃতিভূষণ বন্দ্যোপাধ্যায় 12 সেপ্টেম্বর 1894, 1 নভেম্বর 1950 জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস, ছোট গল্প, অনেক কিছু লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী, অপরাজিতা তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। উপন্যাসের পাশাপাশি বিবৃতিভূষণ প্রায় 20টি গল্প গ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস, ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিবৃতিভূষণ পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের পরিচালিত আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয় চলচ্চিত্রটি। 1991 সালে ইসামতি উপন্যাসের জন্য বিবৃতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন। তার লেখা অবলম্বনে আজকের এই গল্প। জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হইতেছিল। কাছারি হইতে 3 ক্রোশ দূরে বোমায় ভরুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়ে আছে। সকালে খাবার পাওয়া গেল। রামচন্দ্র সিং হঠাৎ আজ 2-3 দিন হলো পাগল হয়ে গিয়েছে শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়ে পৌঁছালাম। বোমাই বাড়ির জঙ্গলে খুব নিরিবিলি নয়, খুব ফাঁকা, উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল হইতে সরু দাড়ির মতো লম্বা লতা ঝুলিয়ে আছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দরাদরি বাঁধা। বোমাই ভরুর জঙ্গল সম্পূর্ণরূপে লোক বসতি শূন্য। গাছপালা, নীরবতা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশের ছাওয়া ছোট্ট দুখানা কুড়ে, একখানা একটু বড়, আরেকখানাতে রামচন্দ্র আমিন থাকেন। পাশের ছোটখানাতে তার পেয়াদা আশরাফি ডিল্যান্ড থাকেন। রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুজিয়ে শুয়েছিল। আমাদের দেখিয়া দরমর করিয়া উঠিয়া বসিল। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোর করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রহিল। আমি আশরাফি ডিল্যান্ডকে সে কথার উত্তর দিল। বলিল, বাবু, একটা বড় আশ্চর্যের কথা আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজে এই কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিনবাবুকে ফেলে যাই বা কি করে? ব্যাপারটা এই আজ কদিন থেকে আমিনবাবু বলেছেন একটা কুকুর এসে রাতে তাকে বড় বিরক্ত করে। আমি শুয়ে এই ছোট ঘরে, আমিনবাবু শুয়ে থাকেন এখানে। 2-3 দিন এরকমই গেল। রোজই উনি বলেন, আরে কোথা থেকে একটা সাদা কুকুর আসে রাতে। মাচার উপর বিছানা পেতেই শুই, কুকুরটা এসে মাচার নিচে ঘেউ ঘেউ করে গা ঘেঁষে দিয়ে যেতে থাকে। শুনি বড় একটা গা করি না। আর 4 দিন আগে উনি অনেক রাতে বললেন, আশরাফি শীঘ্রই এসো। বেরিয়ে কুকুরটা এসেছে, আমি তার ল্যাচ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে দেখি। বললেন, বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যা বলবো এমন সাহসও আমার নেই। একটি মেয়ে ঘরের ভেতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থমথমে খেয়াল করলাম, তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতড়ে
দেয়াশালায় খুঁজছেন। উনি বললেন, কুকুরটা দেখলেন? আমি বললাম, কুকুর কই বাবু, এটা তো কে, মেয়ে তো বার হয়ে গেল, একটা মেয়ে বের হয়ে গেল। উনি বললেন, উল্লুক, আমার সঙ্গে বেয়াদবি, মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে রাত দুপুরে? আমি কুকুরটা ল্যাস চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে গেউ গেউ করছিল। নেশা করতে শুরু করছে বুঝি, রিপোর্ট করে দেব সদরে। পরের দিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যে একটু ঘুমিয়েছি, এমনি আমনবাবু ডাকলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘর দৌড় পর্যন্ত গিয়েছিলাম। এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিক থেকে বেড়ার গা গিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। এতটুকু সময়ের মধ্যে লুকাবো কোথায়, যাব যাইবা কোথায়, কত দূর? বিশেষ করে আমার জঙ্গল জরিপ করি, অধিসন্ধি সব আমাদের জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটা পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো, মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই, আমার নাগরা জুতোর দাগ ছাড়া। আমিন বাবু, আমি এ কথা বলবার না। আর সেদিন এই দুটি প্রাণী থাকি এই বিশেষ জঙ্গলের মধ্যে হুজুর, ভয়ে আমার গায়ে কাটা দিয়ে উঠল। আর বোমাই বুড়োর জঙ্গলে একটু দুর্গম শোনা ছিল। ঠাকুরদার মুখে শুনেছি বোমাইমুরু পাহাড়ের উপর এই বট গাছ দেখেছেন। দূরে একবার তিনি পূর্ণিমার থেকে কলাই বিক্রি করে টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়া করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের দামাভানু। এই ধরনের ঝিনপড়ি নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে পেলে মেরে ফেলে। হুজুর, পরের দিন রাত্রে আমি নিজের আমিন বাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত জেগে জরিপে থাকা বন্দি হিসেব কষতে লাগলাম। বোধ হয় শেষ রাত্রের দিকে একটু তন্দ্রা এসে থাকবে। হঠাৎ কাছে একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম, দেখি আমিন সাহেব ঘুমাচ্ছে ওর খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকছে। মাথা নিচু করে খাটের তলা দেখতে গিয়ে চমকে উঠলাম। আদো আলো আদো অন্ধকারে প্রথমটা মনে হয় একটি মেয়ে যেন ছুটি ছুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ের হাত দিয়ে বলতে পারি, এমনকি তার মাথা বেশ কালো চুল গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। কণ্ঠটা ছিল যেখানটাতে বসেছিল কষেছিলাম সেখানে হাত হাত দূরে। আরো ভালো করে দেখবো বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি, ঠিক একটা প্রাণী ছুটতে খাটের তল থেকে বেরিয়ে পালাতে গেল। দোরের কাছে লণ্ঠনের আলো বাঁকাভাবে পড়েছিল। সেই আলোতেই দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগাগোড়া সাদা হুজুর, কালো চিহ্ন কোথাও নেই তার গায়ে। আমিন সাহেব জেগে বললেন, কি? বললাম, ও কিছু না, একটা শেয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। আমিন সাহেব বললেন, কুকুর? কি রকম কুকুর? বললাম, সাদা কুকুর। আমিন সাহেব যেন একটা নিরাশার সুরে বললেন, সাদা ঠিক আছে দেখেছো না কালো? বললাম, না, সাদাই হুজুর। আমি একটু বিস্মিত যেন না হয়েছিলাম এমন নয়, সাদা না হয়ে কালো হলেই বা আমিনবাবু কি সুবিধা হবে তা বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে একটা ভয় বা অস্বস্তি বোধ হলো, কিছুতেই চোখের কথা বুঝাতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজে দেখতে গেলাম। সেখানে এক গাছা কালো চুল পেলাম। সে চুল রেখেছে হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোথা থেকে এলো এই চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না। এই হলো গত রবিবারে, অর্থাৎ আজ 3 দিনের কথা। এই 3 দিন থেকে আমিন সাহেব তো অনেক রকম উন্মাদ হয়ে উঠেছেন। আমার ভয় করছে হুজুর, এবার আমার পালা কি না তাই ভাবছি। গল্পটা বেশ আশার গোছের বটে। সে চুল গাছে হাতে করিয়া দেখি কিছুই বুঝতে পারিলাম না। মেয়ে মানুষ, মাথা চুল, সে বিষয়ে আমার কোনো সন্দেহ রহিল না। আশরিফ টিন্ডেল ছোকরা মানুষ, সে যে নেশা ভান করে না এ কথা সেকালে এক বাক্যে বলিল। জনমানব শূন্য প্রান্তর বনজোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের নিকট লোকালয় হইতেছে লোভ ডুবিয়া 6 মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা থেকে আসিতে পারে এত গভীর রাতে, বিশেষ যখন এই সমস্ত নির্জন বন প্রান্তরে বাঘ পুরুষেরা বয়ে সন্ধ্যার পর লোকপথে চলে না। যদি আশরিফ
টিন্ডেলের কথা সত্যি বলিয়া ধরিলই, তবে ব্যাপারটা খুব রহস্যময়। অথবা এই পাণ্ডব বর্জিত দেশে এক জনহীন বন জঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দীর তো প্রবেশের পথ খুঁজিয়া পাই না। ঊনবিংশ শতাব্দী পাইয়াছি বলিয়া মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকার এখনো এইসব অঞ্চল আসন্ন, এখানেই সব সম্ভব। সেখানকার তাঁবু উঠাইয়া রামচন্দ্র আমিন আশরিফি টিন্ডেলকে সদর কাছাকাছি লইয়া আসিলাম। রামচন্দ্রের অবস্থান দিন দিন খারাপ হইতে লাগিল। ক্রমশ সে ঘোর উন্মাদ হয়ে উঠিল। সারা রাত্রি চিৎকার করে বকে ঘায়। ডাক্তার আইনা দেখাইলাম, কিছুতেই কিছু হলো না। অবশেষে তাহার এক দাদা আসিয়া তাকে লইয়ে গেল। এই ঘটনা একটা উপসংহার আছে, যদিও তা ঘটেছিল বর্তমান এবং ঘটনার 7-8 মাস পরে, তবু এখানেই তা বলিয়া রাখি। এই ঘটনা 6 মাস পরে বৈচিত্র্যময় দিক দুটো লোক কাচারিতে আমার সঙ্গে দেখা করিল। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়। অন্যটি তার ছেলে, বয়স 20-22। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে আসিয়া চরি মহাল ইজরা লইতে, অর্থাৎ আমাদের জঙ্গলের খাজনা দিয়া তাহারা গরু মহিষ চড়াইবে। অন্য সব চরিমহল তখন বিলি হইয়া গিয়েছে। বোমাইবুড়ো জঙ্গলটা তখন খালি পড়িয়াছিল, সেটাতেই বন্দোবস্ত করিয়া দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে লইয়া একদিন মহাল দেখিয়া আসিল। খুব খুশি, বলিল, খুব বড় বড় ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহেরবানি না হলে অমন জঙ্গল মিলত না। রামচন্দ্র ও আশ্রী টিন্ডেলের কথা তখন আমার মনে হচ্ছিল না। থাকিলেও বৃদ্ধার নিকট তা হয়তো বলিতাম না, কারণ ভয় পাইয়া সে ভাগিয়া গেলে জমিদারের লোকসান। স্থানীয় লোকেরাই কেহ এই জঙ্গলে লইতে ঘেঁষে না। রামচন্দ্র আমিনের সেই ব্যাপারেই পড়ে। মাসখানেক পর বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে আসিয়া হাজির। মহারাগত ভাব, তার পেছনে সেই ছেলেটা কাচুমাচু ভাবে দাঁড়িয়ে। বলিলাম, কি ব্যাপার? বৃদ্ধ রেগে কাঁপিতে কাঁপিতে বলিল, এই বাদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে। ওকে আমি পা থেকে খুলে 25 জুতো মারুন, ও জব্দ হয়ে যাক। কি হয়েছে, কি হয়েছে? হুজুরের কাছে বলতে লজ্জা করে। এই বাদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন প্রায় লক্ষ্য করেছি। লজ্জা করে বলতে হুজুর, প্রায় মেয়ে মানুষের ঘর থেকে বের হয়ে যায়। একটা মাত্র খোপড়ি হাত, অষ্টলম্বা গাছে ছাওয়া, ও আর আমি দুজন শুই। আমার চোখে দুলু দিতে পারা সোজা কথা নয়। দুদিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞাসা করলাম, ও একেবারে গাছ থেকে পড়লো হুজুর। বলে, কই, আমি তো কিছুই জানি না। পরে দুদিন যখন দেখলাম তখন একদিন দিলাম ওকে আচ্ছা করে মার, চোখের সামনে বিগড়ে যাবে ছেলে। কিন্তু তারপরেও যখন দেখলাম সে পশুর রাত্রেই হুজুর, তখন ওখানে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি। হুজুর শাসন করে দিন। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়িয়া গেল। জিজ্ঞাসা করিলাম, কত রাত দেখেছ? প্রায় শেষ রাতের দিকে হুজুর। এই রাতে 2-1 গড়ি বাকি থাকতে। হুজুর, আমার চোখের তেজ এখনো তত কমেনি। জরুরি মেয়ে মানুষ, বয়স কম, কোনোদিনই পরনে সাদা ধোয়া শাড়ি, কোনোদিন বা লাল, কোনোদিন কালো। একদিন মেয়ে মানুষটাকে বেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম। কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলাম না। ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের বান করে পড়ে রয়েছে। ডাকাতেই ধর করে উঠে উঠল, যেন সদ্য ঘুম ভেঙে উঠল। এই রোগের ঔষধ কাছারি বিভিন্ন হবে না বুঝলাম। তাই হুজুরের কাছে ছেলেটিকে আড়ালে লইয়া জিজ্ঞাসা করিলাম, এইসব কি শুনি তোমার নামে? ছেলেটি আবার পা জড়াইয়া ধরিয়া বলিল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি আর বিন্দু বিসর্গ জানি না। সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়া বেড়াই, রাতে মরার মতো ঘুমাই। ভোর হলে তবে ঘুম ভাঙে। ঘরে আগুন লাগাইলেও আমার হুঁশ থাকে না। বলিলাম, তুমি কোনোদিন কি কিছু ঘরে ঢুকতে দেখনি? না হুজুর, আমার হুঁশ থাকে না। এই বিষয়ে আর কোনো কথা হইল না। বৃদ্ধ খুব খুশি হইল, ভাবিল আমি আড়ালে লইয়া গিয়ে ছেলেকে খুব শাসন করিয়ে দিয়েছি। দিন 15 পর একদিন ছেলেটি আমার কাছে আসিল, বলিল, হুজুর, একটা কথা আছে। সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম তখন আপনি এ কথা জিজ্ঞাসা করেছিলেন কেন, যেন আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা। কেন বলো তো?
হুজুর আমার গোম আজকাল খুব সজাগ হয়েছে, বাবার ওই রকম করেন বলে আমার মনে হয় কেমন একটা ভয় দরুনি হোক বা যায় দরুনি হোক, তাই কদিন থেকে দেখছি রাতে একটা সাদা কুকুর কোথা থেকে আসে, অনেক রাতে আসে, ঘুম ভেঙে একদিন দেখি সেটা বিছানার কাছে কোথাও ছিল, কাছেই ছিল। আমি জেগে উঠে পালায়, সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি। এরকম তো কয়েকদিন দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে, বাবুজি জানে না, আপনাকে চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুমে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছে দেখিনি, আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। সেই দিকে কাশের বেড়ার জানালার মাপে কাটা ফাঁক, কুকুর বেরিয়ে যাওয়ার পরেও বোধ হয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরে আমার সামনে জানালা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানালার পাশ দিয়ে ঘরের পেছনে জঙ্গলের দিকে চলে গেল। আমি তৎক্ষণাৎ বাইরে ছুটে গেলাম, কোথায় কিছু না, বাবাকেও জানাইনি, বুড়ো মানুষ ঘুমাচ্ছে, ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি না। আমি তাকে আশ্বাস দিলাম ও কিছু নয়, চোখের ভুল। বলিলাম তাহারা যদি ওখানে থাকিতে ভয় করে তাহারা কাছারিতে আসিয়া শুইতে পারে। ছেলেটি নিজের সাহসীনতার বোধ করে কিঞ্চিত লজ্জিত হইয়া চলিয়া গেল, কিন্তু আমার অস্বস্তি দূর হইল না। ভাবিলাম এইবার কিছু শুনিলে কাছারি হইতে দুজনকে সিপাহী পাঠাইয়া রাত্রে ওদের কাছে শুইবার জন্য। তখন বুঝিতে পারি নাই জিনিসটা কত সঙ্গীন। দুর্ঘটনা ঘটিয়া গেলে অতি তৎক্ষণাৎ, অতি অপ্রত্যাশিতভাবে 3 দিন পরে সকালে সবে বিছানা ছাড়িয়ে উঠিলাম, খবর পাইলাম কাল রাতে বোমায়মারি জঙ্গলে দুই ইজারাদারের ছেলেটি মারা গিয়েছে। ঘোড়ায় চড়িয়ে আমরা তখনই রওনা হইলাম। গিয়ে দেখি তাহারা যেই ঘরটাতে থাকিত তাহার পিছনে কাশ এবং জাওবনের ছেলেটির মৃতদেহ তখন পড়িয়া আছে। মুখে তাহার ভীষণ ভয় আতঙ্কের চিহ্ন, কি একটা বিভীষিকা দেখিয়া আটকায় যেন মারা গিয়েছে। বৃদ্ধের মুখে শুনেছিলাম শেষ রাত্রির দিকে উঠিয়া ছেলেকে যে বিছানায় না দেখিয়া তখনই লণ্ঠন ধরিয়া খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের পূর্বে তাহার মৃতদেহ দেখিতে পাওয়া যায় নাই। মনে হয় সে হঠাৎ বিছানা হইতে উঠিয়া কোনো কিছুর অনুসরণ করিয়া বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়িয়াছিল। কিসের অনুসরণ করিয়া সে বনের মধ্যে রাত্রে একা আসছিল তাহা বলা শক্ত, কারণ নরম বেলে মাটির উপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই। না জানোয়ারের মৃতদেহ কোনরূপে আঘাত চিহ্ন ছিল না। বোমায়মারি জঙ্গলে এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসা হয় নাই। পুলিশ আসিয়া কিছু করিতে না পারিয়া ফিরিয়া গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করিয়া ঘটনাটি ঘটিল যে সন্ধ্যার পূর্ব হইতে ওই অঞ্চলের আর কেহ যায় না। দিন কত হয়ে গেল কাছারিতে একলা নিজের ঘরটিতে শুইয়া বাহিরে ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাতির দিকে চাহিয়া কেমন একটা অজানা আতঙ্ক প্রাণ কাঁপিয়া উঠিল। মনে হইতে কলকাতার পালাই এইসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না নৈশ প্রকৃতির রূপকথা রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলাইয়া বেঘরে লইয়া গিয়ে মারিয়া ফেলিবে। যেন এইসব স্থানে মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীর প্রাণীর রাজ্য বহুকাল ধরিয়া তাহারই বসবাস করিয়া আসিতেছিল। আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তারা পছন্দ করে নাই। সুযোগ পাইলে প্রতিহিংসা লইয়া ছড়িয়া পড়িবে।